কলেজের বয়েজ হস্টেলে মদ বিক্রি। বর্ধমান মেডিকেল কলেজের চাঞ্চল্যকর অভিযোগ। মদ বিক্রির অভিযোগে সরব কলেজের পড়ুয়াদের একাংশ। তদন্ত করে পদক্ষেপের আশ্বাস প্রিন্সিপালের। থার্মোকলের পেটিতে মদের বোতল, কিউআর কোড স্ক্যান করে যে যার মতো মদ কিনছেন। এটা মদের দোকান নয়, বর্ধমান মেডিকেল কলেজের বয়েজ হস্টেলের ঘর। কলেজ বিল্ডিং এর পাশেই এই বয়েজ হস্টেলের 7 নম্বর ঘর থেকে মদ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ। কুড়ি এবং 21শে সেপ্টেম্বর ছিল বর্ধমান মেডিকেল কলেজের বার্ষিক অনুষ্ঠান। অভিযোগ, এই দুদিনই বয়েজ হস্টেলের ঘর থেকে মদ বিক্রি করা হয়। বাইরে থেকে মদ এনে কলেজের হস্টেলের মধ্যে বিক্রি। অভিযোগ, হস্টেলের রুম থেকে যারা মদ কিনেছেন তারা মেডিকেল কলেজেরই পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষকে মদ বিক্রির অভিযোগ জানান পড়ুয়াদেরই একাংশ। 20 তারিখ এবং 21 তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয়, সেখানে বয়েজ হোস্টেল 1 রুম নম্বর 7 থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল। সেই মদ বিক্রির যে ভিডিও, ছবি, সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই। এর নাম হচ্ছে ডক্টর সৃঞ্জয় ঘোষ, ফাইনাল ইয়ার। এই মদ কালচারটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মদ বিক্রিও করছে তারা, এবং মদ বিক্রি যে করছে তার নাম হচ্ছে অয়ন সিনহা, যার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়েছে সেও কিন্তু স্পন্দন কমিটিরই মেম্বার। যে বিক্রি করা হয়েছে অ্যালকোহল, তার ট্রানজ্যাকশন হিস্ট্রি। কলেজের হস্টেলে মদ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ এ নিয়ে সোমবার বৈঠক করে বর্ধমান মেডিকেলের টিচার কাউন্সিল। বৈঠকের দিন কলেজ চত্বরে তুলকালাম। মদ বিক্রির অভিযোগে সরব হন মেডিকেল কলেজের পড়ুয়াদের কয়েকজন। বহিরাগত স্লোগানে সরব হয় বাকিরা। এ নিয়ে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে কলেজ চত্বরে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ এবং র্যাব। আমাদের পুরো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট আছে আমার কাছে। সেই পয়েন্টে যেহেতু ইনকনক্লুসিভ, সেই জন্য আমি এটা হায়ার অথরিটিতে পাঠাবো। অভিযোগ হয়েছিল বলে তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই জন্যই তো ডাকা হয়েছিল। অভিযোগ কি ভিডিও ফুটেজ দিয়ে হয়েছিল না স্টিল ফুটেজ দিয়ে হয়েছিল? দুটোই আছে। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। দুই জেলায় অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে উত্তেজনা। মেদিনীপুর মেডিকেল এবং কোচবিহারের মাথাভাঙা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মেদিনীপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেল কলেজ। সোমবার সকালে এখানে চিকিৎসার গাফিলতিতে অন্তঃসত্ত্বার মৃত্যু হয় বলে অভিযোগ। বেলদার বাসিন্দা শিখা দাস, 9 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের দাবি, রবিবার শ্বাসকষ্ট শুরু হয়, সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেলে। অভিযোগ, কোনো গুরুত্বই দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসার পর অন্তঃসত্ত্বা শিখাকে ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে ফের তিনি অসুস্থ হয়ে পড়েন। শিখাকে ফের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেলে, ভর্তি করা হয় আইসিইউতে। সোমবার সকালে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা শিখার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরিজনরা। চিকিৎসার গাফিলতি, আমাদের সেই সন্ধ্যা 6টার সময় যদি অ্যাডমিট করতো, আশা করি আমার স্ত্রী, আমার সন্তান ঠিকই থাকতো। সিনিয়র ডাক্তার কাউকে দেখতে পাইনি স্যার, আমাদের ঢুকতেই দেয়নি। আমরা বলবো কি সিনিয়র কি জুনিয়র? হ্যাঁ, আশা করি সলিড টাইমে চিকিৎসা হলে আমার স্ত্রী এবং সন্তান বেঁচে যেত। মেদিনীপুর মেডিকেলে অন্তঃসত্ত্বার মৃত্যু। তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। 3 সদস্যের প্রতিনিধি দল গঠন করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তরকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়। আমার কাছেও পেশেন্ট পার্টি এরকম অভিযোগ জানিয়েছেন ওভার টেলিফোন। তো আমি সেটা জানা মাত্র আবার এন থেকে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তারা এখন সমস্ত ডকুমেন্ট কালেক্ট করছে, তদন্ত হচ্ছে, যেটা স্যার বললেন এমডিজিপি স্যার। আর স্বাস্থ্য ভবন থেকেও একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মানে তদন্ত কমিটি আসছেন। পুরো ব্যাপারটাই এখন তদন্তাধীন বিষয় এবং এটা নিয়ে এখনই বেশি কিছু কথা না বলে। কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতাল, এখানেও চিকিৎসার গাফিলতির অভিযোগে অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ। শীতলকুচির বাসিন্দা কল্যাণী বর্মন, রবিবার ভর্তি করা হয় মাথাভাঙা হাসপাতালে। পরিবারের অভিযোগ, সিজারের জন্য সকাল 11টায় কল্যাণীকে ওটিতে নিয়ে যাওয়া হয়। সিজার না করে বিকেল 5টা নাগাদ ওটি থেকে বের করা হয়। অভিযোগ, তখন অন্তঃসত্ত্বার খিঁচুনি হচ্ছিল, তাকে রেফার করা হয়। কোচবিহারে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কল্যাণীর।
আমার সাথে খুব সুন্দর করে কথা বলছে, কোনো অসুবিধা ছিল না। অনেক পেশেন্ট দেখি শুয়ে আছে, অসুবিধা মনে করে, ওর কোনো অসুবিধাই ছিল না। তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে ভুল চিকিৎসায় মারা গেল নাকি? আমার তো ধারণা আছে ভুল চিকিৎসায় মারা গেছে। পুরো বিষয়টা হলো খতিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। এবার তার হলো বিএসটি, তার রিফারের কাগজ সবকিছুই হলো দেখা হচ্ছে। দেখে নিয়ে আমরা বিচারটা হলো দেখবো যে হলো কোথায় কি গাফিলতি হয়েছে বা হয়নি, বা হচ্ছে হলো কোনো রকম মিসম্যানেজমেন্ট হয়েছে কিনা সেটা আমরা দেখবো, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখবো। মেদিনীপুর থেকে শোভন দাস, কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি, ইনভেস্টিগেশন স্টার্ট করি। প্রথম দিনেই আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করি। এখন অবধি আমরা 5 জন যারা ছিল অ্যাকিউজড পারসন, যারা প্লেস অফ অ্যাকুরেন্সে যাদের প্রেজেন্স পাওয়া গেছে, আমরা অ্যারেস্ট করে নিয়েছি এবং ইনভেস্টিগেশন রাইট আর্নেস্টে চলছে, সঠিকভাবে আমাদের তদন্ত চলছে। আমরা এই ঘটনায় খুবই মর্মাহত, দুঃখিত এবং যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সবসময় আছি, আমরা ছিলাম এবং থাকব। তারা হয়তো শোকের মধ্যে আছে, আমরা ওদের মানসিক অবস্থা বুঝি, কিন্তু আমি নিজে প্রথম দিনে যখনই ওনার ফ্যামিলি আসে আমি ওনার বাবার সঙ্গে দেখা করি, আমি নিজে পার্সোনালি ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমার সব সিনিয়র অফিসার, আমার ডিসিপি, এসিপি এবং যে লোকাল থানার ওসি আছেন সবার নম্বর ওনাকে দেওয়া হয়েছে। কালকে ডিসিপি আমার নিজে ওনার সঙ্গে কথা বললেন, ওনার বাবার সঙ্গে, এবং ওদেরকে সব ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব, ওদেরকে আমরা বলেছি, ওদেরকে জানিয়েছি। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে, উনি হয়তো কোনো কারণে নেননি। তারপরে ভিকটিম গার্লের সব সময় আমরা একটা লেডি অফিসার এবং গার্ড, পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি এবং আমরা আবার আপনাদের মাধ্যমে এটা ওদেরকে জানাতে চাই, আমরা সবসময় ওদের পাশে আছি। ওদের যা 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 চাইবে, উনি যে চাইবেন, ওনারা চাইবেন, সেটা আমরা করব এবং আমরা ওদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। স্যার, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যাকে প্রথম দিন থেকে আমি একটা জিনিস বলি আপনাকে, ইনভেস্টিগেশনের ব্যাপারে আমরা কালকে ডিটেল ব্রিফিং করব। একটা বিষয় যেটি হচ্ছে ঘটনাটি ঠিক কখন ঘটেছিল আমি যেটা বললাম, ইনভেস্টিগেশন ব্যাপারে আমরা কালকে ডিটেল ব্রিফিং করব। এখন তদন্তের স্বার্থে আমরা আর কিছু বলবো না। ইনভেস্টিগেশন নিয়ে আমরা কালকে ব্রিফিং করব। ইনভেস্টিগেশন ছাড়া একটা বিষয়, সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আপনারা কি মনে করেন কোন জায়গায় কোনো গাফিলতি ছিল? কারণ এই যে জায়গা মোহনবাগান অ্যাভিনিউ, প্রায় 4-5 কিলোমিটার রাস্তা, সেই জায়গায় অনেক জায়গায় আলো থাকে না, সেই জায়গায় হচ্ছে সিসি ক্যামেরা ওই রাস্তাটায় নেই, এবং এইখানে কি পুলিশের টহলও থাকে না বলে অনেকে অভিযোগ করছেন। পুলিশ টহল থাকে, পুলিশের যে মোবাইল গাড়ি থাকে সেটা ডেফিনেটলি হয়তো সবসময় একটা জায়গাতে থাকতে পারে না মোবাইল গাড়ি, কিন্তু বিভিন্ন এরিয়াতে যে মোবাইল গাড়ি থাকে সেটা রাউন্ড দেয় এবং হসপিটাল এরিয়াতেও থাকে। প্রাইভেট যেহেতু মেডিকেল কলেজ আছে, ওদের নিজের পার্সোনাল সিকিউরিটি আছে, প্রাইভেট সিকিউরিটি আছে। রাস্তাটা তো স্যার স্টেটের, রাস্তায় মানে ওই জায়গায় কি কোনো গাফিলতি মনে করেন, কোনো সিকিউরিটি ল্যাপস আছে? পুলিশের মোবাইল, আমি যেটা বললাম, মোবাইলের আমাদের কাজই এটা আছে কি বিভিন্ন যে রাস্তা আছে ওখানে টহল দেওয়া, এই মোবাইল গাড়ি টহল দেয়। পরিবার বলছেন, আপনি যেটা দাবি করলেন যে আপনারা সমস্ত কিছু ওনাদেরকে শেয়ার করেছেন, নাম্বার বা ওনাদের সাপোর্ট করেন। ওনার পরিবার মানে গতকাল পর্যন্ত, ওনার রাত্রিবেলা পর্যন্ত ওনার বাবা বলেছে, আজকে সকালবেলাও বলেছে যে পুলিশের পক্ষ থেকে কোনো রকম আমাদের কোনো ইনভেস্টিগেশন অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে। দেখুন, আপনারাও পরশু দিন যখন প্রথম আমি আসলাম দুর্গাপুরে, আপনার মিডিয়ারা বন্ধুরাও ছিলেন, তখন আমার সঙ্গে ওনার বাবা দেখা করে বেরিয়েছিলেন, 1 ঘন্টা আমার সঙ্গে ছিলেন, আপনারাও তখন ছিলেন। আমার সঙ্গে উনি কথা বললেন, আমি ওনাকে বিশ্বস্ত করলাম কি আপনার যা সিকিউরিটি লাগবে আমি নিজে অ্যাজ এ কমিশনার ওনাকে এনশোর করলাম। ওনার ফ্যামিলির সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি এবং মেয়ের তো ডেফিনেটলি আমরা দিয়ে রেখেছি,
কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি নেননি, উনি নিজেই বললেন না আমাকে লাগবে না, আমি এখানে আমার রিলেটিভের বাড়িতে আছি। তারপরেও কালকে ডিসিপি সাহেব আমাদের এখানে উনি ডাকলেন, আবার ওনার সঙ্গে কথা বললেন, আবার ওনাকে জিজ্ঞাসা করলেন কি আপনার কোনো অসুবিধা আছে ইনভেস্টিগেশন মধ্যে। ইনভেস্টিগেশনের প্রত্যেক ডিটেলটা আমরা ওনাকে জানিয়েছি। আমার যে ওসি এনটিএস থানা লেডি অফিসার আছেন উনি নিজে কথা বলেছেন, প্রত্যেক ইনভেস্টিগেশন ডিটেল আমরা ওনাকে দিয়েছি। বারবার ওনাকে আমরা আশ্বস্ত করেছি কি যে অসুবিধা আছে যে কিছু আপনারা আমাদেরকে বলুন, আমার নিজের নম্বর, ডিসিপির নম্বর, সিনিয়র অফিসারদের নম্বর সব ওনাদেরকে দেওয়া আছে। আপনি কি মনে করেন নিরাপত্তায় কোনো জায়গায় কোনো গাফিলতি হয়েছে, সেটা বাড়ানো দরকার আরো? দেখুন, আমি যেটা বলার ছিল আমি বললাম আপনাদেরকে। ওনারা কি কোনো ওনাদের কোনো প্ররোচনা আছে, মানে কেউ কি ওনাদেরকে প্ররোচনা এটা না, দেখুন এখন ওনার মানসিক অবস্থা আমরা বুঝি, আমরাও মর্মাহত, যেহেতু একটা দুঃখিত ঘটনা হয়েছে, এর বাইরে আমি কিছু। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে বলে আপনি মনে করছেন? এখন অব্দি ইনভেস্টিগেশন মধ্যে যাদের প্রেজেন্স ছিল প্লেস অফ অকারেন্সে 5 জনের, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি। সহপাঠী তো উনি নিজেই বলছেন, যে ভিকটিম গার্ল আছেন উনি বলছেন কি সহপাঠী উনি 2 জন গিয়েছিলেন, এবং তার ছাড়া যে 5 জন ছিল ওই 5 জনকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। তদন্ত একদম সঠিকভাবে এগোচ্ছে, আমরা ফুলি স্যাটিসফাইড আছি, এবং আমরা আশ্বস্ত করছি ফ্যামিলিকে, ওনার প্যারেন্টসকে কি যারা দোষী আছে তাদের কঠোরতম শাস্তি আমরা এনশিওর করব। ভিকটিমের বন্ধু কি এখনো কি ডিটেন রয়েছে? ওকে কি এখনো জিজ্ঞাসাবাদ? আমরা জিজ্ঞাসাবাদ করছি, যখন দরকার হচ্ছে আমরা ওনাকে ডাকছি। আপনাদের হেফাজতে আছে না? না, উনি কোঅপারেট করছেন। আমি জানি তদন্তর ব্যাপারে, আমি আপনাদেরকে বললাম আমরা কালকে ব্রিফিং করবো। মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন বা এগুলো কিছু করা সম্ভব? আমরা কালকে বলবো আপনাদেরকে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। ফোন প্লিজ আপনারা সাইলেন্ট করে দিন। As you all know, an incident of rape has been reported in the nearby area.